ইরান আর শুধু নির্ভুল লক্ষ্যভেদই করছে না, এবার তারা ব্যবহার করছে ক্লাস্টার ওয়ারহেড, যা আকাশেই বিস্ফোরিত হয়ে অসংখ্য ছোট বোমায় ভেঙে পড়ে। ফলে একটি মিসাইল আটকানো গেলেও বিপদ শেষ হয় না, বরং শুরু হয় আরেক দফা আঘাত। মাটিতে ছড়িয়ে পড়া শেল, ধাতব টুকরো আর আগুনের ঝড়। ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতদিন অনেক মিসাইল ঠেকিয়েছে, কিন্তু এখন সেই ঢালেই দেখা দিচ্ছে ফাটল। কারণ ক্লাস্টার ওয়ারহেডের বিরুদ্ধে এই প্রতিরক্ষা পুরোপুরি কার্যকর নয়। সাম্প্রতিক এক ঘটনায় বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। বেন গুরিয়ন বিমানবন্দর ইসরায়েলের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর। সেই গুরুত্বপূর্ণ স্থাপনাতেই আঘাত হেনেছে ইরানি মিসাইল, যদিও সরাসরি নয়। ১৯ মার্চের ঘটনায় দেখা যায় একটি ব্যালিস্টিক মিসাইল আকাশেই প্রতিহত করা হয়, কিন্তু সেখান থেকেই ছড়িয়ে পড়ে অসংখ্য ছোট বোমা, যেগুলো বিমানবন্দরের ভেতরে এসে পড়ে। রানওয়ে অক্ষত থাকলেও ক্ষতিগ্রস্ত হয় পার্কিং এলাকায় থাকা ৩টি ব্যক্তিগত বিমান। এর মধ্যে একটি বিমান আগুনে পুড়ে যায়, অর্থাৎ মূল মিসাইল লক্ষ্যভেদ করতে পারেনি, তবুও ক্ষতি হয়েছে। এবং সেটি সবচেয়ে বড় বার্তা। বিশেষজ্ঞরা বলছেন এটি ইরানের নতুন কৌশল, যেখানে সরাসরি আঘাত না লাগলেও বিস্তৃত এলাকায় ক্ষতি ছড়িয়ে দেওয়া সম্ভব। এই ক্লাস্টার ওয়ারহেডগুলো আকাশে বিস্ফোরিত হয়ে ডজন ডজন ছোট বোমায় ভেঙে যায়। প্রতিটি বোমা আলাদা আলাদা জায়গায় পড়ে, আলাদা আলাদা ক্ষতি করে। ফলে একটি লক্ষ্যবস্তু নয়, পুরো একটি এলাকা হয়ে ওঠে আঘাতের শিকার। এটি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ, কারণ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা মূলত বড় মিসাইল ঠেকানোর জন্য তৈরি। কিন্তু যখন সেই মিসাইলে আকাশে ভেঙে শত শত টুকরো হয়ে যায়, তখন সবগুলোকে আটকানো প্রায় অসম্ভব। ফলাফল আকাশে জয়, মাটিতে ক্ষতি। বিশেষজ্ঞরা আরও বলছেন এটি সেকেন্ডারি ড্যামেজ বা দ্বিতীয় ধাপের ক্ষতির উদাহরণ। অর্থাৎ মিসাইল আটকানো গেলেও তার টুকরো, ধ্বংসাবশেষ বা সাবমিউনিশন নিচে পড়ে নতুন করে ধ্বংস ডেকে আনে, এবং এই কৌশলই এখন ইরানের শক্তি হয়ে উঠছে। একদিকে তারা একসঙ্গে অনেক মিসাইল ছুড়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখছে, যাকে বলা হয় স্যাচুরেশন অ্যাটাক। অন্যদিকে ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করে নিশ্চিত করছে কিছু না কিছু ক্ষতি হবে। এ যেন দুই দিক থেকে আঘাত। এই নতুন কৌশল ইঙ্গিত দিচ্ছে আরও বড় বিপদের দিকে, কারণ বিমানবন্দর, রেল স্টেশন, শিল্প এলাকা, যেসব জায়গা গুরুত্বপূর্ণ ও ঘন বসতিপূর্ণ, সেগুলো এখন আরও বেশি ঝুঁকির মধ্যে। একটি মিসাইলই পারে পুরো এলাকাকে বিপদে ফেলতে। ইসরায়েলের মতো শক্তিশালী প্রতিরক্ষা থাকা সত্ত্বেও এই ধরনের আঘাত পুরোপুরি ঠেকানো কঠিন, কারণ আকাশে বিস্ফোরণের পর ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে, এবং সেটি এখন সবচেয়ে বড় ভয়। কারণ যুদ্ধ আর শুধু লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ নেই, এখন যুদ্ধ ছড়িয়ে পড়ছে চারপাশে অপ্রত্যাশিতভাবে, অনিয়ন্ত্রিতভাবে। ইরান ইতিমধ্যেই এমন একাধিক মিসাইল ব্যবহার করেছে বলে ধারণা করা হচ্ছে, যেগুলোতে ক্লাস্টার ওয়ারহেড রয়েছে। ১৯ মার্চও এমন একটি মিসাইল ছোড়া হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা বিশ্লেষকরা। ইরানের হয়ে লড়ছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী। যুদ্ধে বাড়ছে নতুন উত্তেজনা। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো। তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের জবাবে এখন ইরানের পক্ষ নিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় হামলা জোরদার করছে এসব গোষ্ঠী। বিশ্লেষকদের মতে নতুন নতুন সশস্ত্র গোষ্ঠী যুদ্ধে জড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে, এবং সহিংসতা দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রধান লক্ষ্য হয়ে উঠেছে ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর নিকট। আর এই গোপন সংঘর্ষের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উঠে এসেছে ইরাক। ইরাক থেকে একের পর এক হামলা। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী একের পর এক হামলা চালাচ্ছে। তারা ইসরায়েল, জর্ডান এবং ইরাকের ভেতরে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে কয়েক ডজন হামলা চালিয়েছে। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে উত্তর ইরাকের কুর্দি অধ্যুষিত স্বায়ত্তশাসিত অঞ্চলেও হামলা চালানো হয়েছে। সেখানে ইরান বিরোধী কুর্দি গোষ্ঠীগুলোর অবকাঠামোকে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। বিশ্লেষক এবং আঞ্চলিক গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তারা বলছেন এই পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এখন ইরাকে থাকা ইরানপন্থী গোষ্ঠীগুলোর শক্তি কমানোর চেষ্টা করছে। এজন্য তারা বিমান হামলার পাশাপাশি স্থলপথে বিশেষ বাহিনীর অভিযানও চালাচ্ছে। পুরনো ছায়াযুদ্ধ আবার সামনে। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাকি আগ্রাসনের পর থেকেই দেশটি এক ধরনের ছায়াযুদ্ধের মাঠে পরিণত হয়। সেখানে যুক্তরাষ্ট্র, তার মিত্ররা এবং ইরান নিজেদের প্রভাব বিস্তারের জন্য
বিভিন্ন গোষ্ঠীকে ব্যবহার করে এসেছে। ইরাকের এসব সশস্ত্র গোষ্ঠীর বেশিরভাগ সদস্য আসে দেশটির সংখ্যাগরিষ্ঠ শিয়া সম্প্রদায় থেকে। তারা সাধারণত ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মেনে চলে। এরই মধ্যে উত্তর ইরাকের এরবিল বিমানবন্দরে থাকা মার্কিন ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে ইরান সমর্থিত কয়েকটি গোষ্ঠী। অন্যদিকে জর্ডানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানের পশ্চিমাঞ্চলীয় মরুভূমি থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। একই সময়ে দক্ষিণাঞ্চলের গোষ্ঠীগুলো কুয়েতের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এসব সশস্ত্র গোষ্ঠী একটি যৌথ বিবৃতি দিয়ে ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করেছে। তারা বলেছে, ইউরোপ যদি এই যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে ইরাক ও ওই অঞ্চলে থাকা ইউরোপীয় সেনা ও ঘাঁটিগুলো হামলার লক্ষ্যবস্তু হবে। 4 মার্চ সন্ধ্যায় ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র নিশ্চিত করেছেন, ইরাক থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ছোড়া হয়েছে। নিউ ইয়র্ক ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হরিজন এঙ্গেজ এর ইরাক বিশেষজ্ঞ মাইকেল নাইটস বলেন, ইরান সমর্থিত ইরাকি গোষ্ঠীগুলো এখন দেখছে তারা কিভাবে এই যুদ্ধে নিজেদের ভূমিকা জোরালো করতে পারে এবং কিভাবে তারা খামেনিকে হত্যার প্রতিক্রিয়া জানাবে। ইরান কয়েক দশক ধরে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অঞ্চলে প্রভাব বাড়াতে ভারত মহাসাগর থেকে ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোট গড়ে তুলেছে। ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এবং ইয়েমেনের হুথি উভয়ের সঙ্গেই ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তবে তারা এখন পর্যন্ত বর্তমান সংঘাত থেকে অনেকটাই দূরে রয়েছে। তবে কি হুথিদের রিজার্ভে রাখছে ইরান? ইরানের মিত্র গোষ্ঠীগুলো নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্লেষক ফিলিপ স্মিথ বলেন, তেহরান হয়তো ভবিষ্যতের জন্য হুথিদের রিজার্ভে রেখে দিচ্ছে, তবে ইরানের শাসন ব্যবস্থা যদি দুর্বল হয়ে পড়ে এমন পরিস্থিতির কথা ভেবেও হুথি নেতারা বিকল্প ব্যবস্থা রাখতে পারে। ইরানের সরকার পরিবর্তনের চেষ্টায় তীব্র সতর্কবার্তা চীনের। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন যখন ক্রমেই বড় হচ্ছে তখন হঠাৎই কড়া বার্তা দিল চীন। স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, ইরানের জোর করে সরকার পরিবর্তনের চেষ্টা করলে তা কখনোই জনগণের সমর্থন পাবে না। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রোববার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এই সতর্কবার্তা দেন। তিনি বলেন, কোনো কালার রেভলিউশন বা বাইরের শক্তির পরিকল্পনায় সরকার পরিবর্তনের নীল নকশা কখনোই সাধারণ মানুষের সমর্থন পাবে না। ওয়াং ই স্পষ্ট করে বলেন, ইরান সহ বিশ্বের প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে সম্মান করতে হবে। তার মতে, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করা প্রয়োজন, নইলে এই সংঘাত আরও বড় আকারে ছড়িয়ে পড়তে পারে। চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই যুদ্ধ শুরু হওয়াই উচিত ছিল না, কারণ এতে কারো কোনো লাভ নেই। তিনি সতর্ক করে বলেন, শক্তি প্রয়োগ করে কখনো স্থায়ী সমাধান পাওয়া যায় না, বরং যুদ্ধ ঘৃণা বাড়ায় এবং নতুন নতুন সংকট তৈরি করে। ওয়াং ই আরও বলেন, মধ্যপ্রাচ্যের মানুষই ওই অঞ্চলের প্রকৃত নিয়ন্ত্রণ, তাই ওই অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করার অধিকারও তাদেরই। তার ভাষায়, বাইরের শক্তির হস্তক্ষেপ বন্ধ করতে হবে, কারণ শুধু শক্তি থাকলেই কেউ সবসময় সঠিক হয় না। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশ্বকে আমরা আবার জঙ্গলের আইনে ফিরে যেতে দিতে পারি না। চীনের এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্যে ইরানের সরকার পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। ওদিকে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, খোদ যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিষদের একটি গোপন নথিতে ভিন্ন চিত্র উঠে এসেছে। সেই নথিতে বলা হয়েছে, বড় ধরনের সামরিক অভিযান চালিয়েও ইরানের বর্তমান সামরিক ও ধর্মীয় শাসন ব্যবস্থাকে সহজে ভেঙে ফেলা সম্ভব নয়। অর্থাৎ যুদ্ধ করে ইরানের শাসন ব্যবস্থা বদলে দেওয়া খুবই কঠিন। এই তথ্য আবার প্রশ্ন তুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির উপর। ট্রাম্প বারবার বলেছেন, তিনি ইরানের নেতৃত্ব পরিবর্তন করে নিজের পছন্দের নতুন নেতৃত্ব বসাতে পারেন, কিন্তু গোয়েন্দা সংস্থার ওই গোপন নথি বলছে এ ধরনের অভিযানের ফলাফল হবে অত্যন্ত অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ। এদিকে এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বেইজিং এই ঘটনাকে কঠোর ভাষায় নিন্দা করেছে। চীন বলেছে, এ ধরনের হামলা পুরো অঞ্চলের পরিস্থিতিকে আরও অস্থির করে তুলবে। একই সঙ্গে ওয়াং ই আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, পশ্চিমা চাপ থাকা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক অটুট থাকবে। অর্থাৎ বিশ্ব রাজনীতির এই উত্তাল সময়ে বেইজিং ও মস্কো একে অপরের পাশে থাকবে। শেষে চীনের পররাষ্ট্রমন্ত্রী সব পক্ষকে দ্রুত আলোচনা টেবিলে ফেরার আহ্বান জানান। তিনি বলেন, চীন মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত। তার মতে, যুদ্ধ নয়, আলোচনাই হতে পারে এই সংকট থেকে বেরিয়ে আসার একমাত্র পথ। কারণ মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু ড্রোন আর ক্ষেপণাস্ত্র উঠছে না, উঠছে এক ভয়ঙ্কর প্রশ্ন, এই যুদ্ধ কি আরও বড় সংঘাতে রূপ নিতে যাচ্ছে?
ইরান এবার ছুড়েছে তাদের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলোর একটি, আর লক্ষ্য ইসরায়েলের শহরগুলো। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে এই হামলা প্রতিশোধ, কারণ তাদের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন এক ইসরায়েলি হামলায়। ইরানের সংবাদ সংস্থা ভিডিও প্রকাশ করেছে, সেখানে দেখা যায় আকাশ চিরে ছুটে যাচ্ছে ক্ষেপণাস্ত্র আর নিচে কাঁপছে তেল আবিব শহর। একটার পর একটা বিস্ফোরণ, আতঙ্কে ছুটছে মানুষ। ইরানের সামরিক বাহিনী নিশ্চিত করেছে এই হামলায় ব্যবহার করা হয়েছে শক্তিশালী খোরামশার 4 মিসাইল। এটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, কিন্তু ধ্বংস ক্ষমতা ভয়ঙ্কর। মাঠের প্রতিবেদনে উঠে এসেছে আরও ভয়াবহ তথ্য। কমপক্ষে একটি ক্ষেপণাস্ত্র ছিল ক্লাস্টার বোমা, অর্থাৎ আকাশে গিয়ে এটি ভেঙে যায়, তারপর ছড়িয়ে দেয় অসংখ্য ছোট ছোট বিস্ফোরক। সাংবাদিকরা জানিয়েছেন তারা চোখের সামনে দেখেছেন একটি বড় ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ভেঙে গিয়ে পুরো শহরের উপর বৃষ্টি নামিয়েছে আগুনের। ইরানের শক্তিশালী বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC বলেছে এ হামলা ছিল পরিকল্পিত প্রতিশোধ অভিযান। টার্গেট ছিল তেল আবিবের আশপাশের এলাকা। এই হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন। বিশ্লেষকরা বলছেন ক্লাস্টার অস্ত্র ব্যবহারের অর্থ যুদ্ধ এখন আরও বিপজ্জনক পর্যায়ে ঢুকে গেছে, কারণ এই অস্ত্র একসাথে বড় এলাকা ধ্বংস করে এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে দেয়। খোরামশার 4 মিসাইল সম্পর্কে জানা গেছে এটি প্রথম পরীক্ষা করা হয় 2017 সালে। এর পাল্লা প্রায় 2000 থেকে 2500 কিলোমিটার। এটি প্রায় 1800 কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে এবং এতে লাগানো যায় ক্লাস্টার ওয়ারহেড, যা একসাথে অনেক জায়গায় আঘাত হানে। এই ক্ষেপণাস্ত্রের নাম এসেছে ইরানের ঐতিহাসিক শহর খোরামশার থেকে, যে শহর ইরান ইরাক যুদ্ধের স্মৃতিতে ভরা। রাতের আকাশে যখন এই আগুনের খেলা চলছিল, তখন সাইরেন বেজে উঠেছিল বীর সেবা সহ দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন এলাকায়। মানুষ ছুটেছে বাংকারে লুকানোর জন্য। এটি ছিল একদিনের ইরানের দ্বিতীয় হামলা। এর আগে সেন্ট্রাল ইসরায়েলেও আঘাত হানে তারা। রামাত গান শহরে ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন লাগে। একটি আবাসিক এলাকায় শেল পড়ার পর জ্বলে ওঠে গাড়ি, ছড়িয়ে পড়ে আগুন। দমকল বাহিনী ঘন্টার পর ঘন্টা লড়েছে আগুনের সঙ্গে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ, চারদিকে শুধু ধ্বংস আর আতঙ্ক। এক প্রত্যক্ষদর্শী বলেছেন বিস্ফোরণ এত শক্তিশালী ছিল, মনে হয়েছে সবকিছু আকাশে উঠে গেল। ইরান বলছে এই হামলা শুধু শুরু, এটি তাদের প্রতিশোধের অংশ। পরিস্থিতি এখন ভয়াবহ। শহরের পর শহর আঘাতের মুখে। ইসরায়েলের তেল আবিবের কাছে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ভূপাতিত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে 3টি ব্যক্তিগত বিমান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েল বিমানবন্দর কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে একটি বিমানে আগুন ধরে গিয়েছিল। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের 4টি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। ইসরায়েলের আকাশে আধিপত্য করছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন। একজন ইরানি কমান্ডার বলেছেন ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন এখন শক্তভাবে ইসরায়েল অধিকৃত অঞ্চলের আকাশে আধিপত্য বিস্তার করেছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC 6 মার্চ রাতে বলেছে নতুন দফায় হামলা শুরু করেছে। এটা তাদের 23তম দফায় হামলা। IRGCর বিবৃতির বরাত দিয়ে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম একথা জানিয়েছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে তাদের ট্রু প্রমিস 4 অভিযানের প্রথম 2 দিনে 650 জনেরও বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে। IRGC মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেন বাহরাইনের মার্কিন নৌ সম্পদ এবং সামরিক সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে রণতরী USS আব্রাহাম লিঙ্কন পিছু হটতে বাধ্য হয়। জেনারেল নাইনি আরও নিশ্চিত করেন ইরানি বাহিনী পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষতি করেছে। এক ঘটনায় ইরানি বাহিনী একটি গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিতে আঘাত করলে 160 জন মার্কিন সেনা নিহত বা আহত হন। এছাড়া ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতের ফলে মার্কিন নৌবাহিনীর MSD যুদ্ধ সহায়তা জাহাজও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এক ভিডিও বার্তায় খাতাম আল আম্বিয়া হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জলফাগারি বলেন ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি অনেকটাই কমে গেছে। তিনি বলেন ইরানের সশস্ত্র বাহিনী সফলভাবে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার ঢালের রাডার ব্যবস্থা লক্ষ্য করে আঘাত হানতে সক্ষম হয়েছে, যার ফলে এই দুর্বলতা তৈরি হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী তাদের প্রস্তুতি ধরে রাখতে, যাতে করে ইসরায়েলি শাসন ব্যবস্থা এবং অপরাধী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও বড় ধরনের হামলা চালানো যায়। তার মতে আগে থেকে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী শত্রুদের বিরুদ্ধে আরও আক্রমণ চালানো হবে। জলফাগারি জোর দিয়ে বলেন যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসন ব্যবস্থা এর সব স্বার্থ ও সম্পদ লক্ষ্যবস্তু করার পাশাপাশি ইরান হরমুজ প্রণালীতে নিরাপত্তা বজায় রাখতে
সর্বোচ্চ চেষ্টা করবে এবং আঞ্চলিক দেশগুলোর কোনো ক্ষতি হতে দেবে না। মুখপাত্র আরও জানান, ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এর নৌবাহিনী একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। IRGC জানায়, ইরানি নৌবাহিনী USS আব্রাহাম লিঙ্কনে 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা চাবাহার উপকূল থেকে প্রায় 250 থেকে 300 কিলোমিটার দূরে অবস্থান করছিল। হামলার পর জাহাজটি দক্ষিণ পূর্ব ভারত মহাসাগরের দিকে সরে যায়। ওদিকে লেবানন সীমান্তে হামলায় 8 জন ইসরায়েলি সেনা আহত হয়েছে, এর মধ্যে 5 জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন সীমান্তের কাছে অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলায় 8 সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ইসরায়েলের বর্তমান অর্থমন্ত্রী বেজলাল স্মোট্রিচের ছেলেও আছে। ইসরায়েলের আর্মি রেডিও কথা জানিয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইরানের পাশাপাশি লেবাননেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। লেবাননে স্থল অভিযানও শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজলাল কট্টরপন্থী বলে পরিচিত। তিনি লেবাননের রাজধানী বৈরুতের একাংশকে ফিলিস্তিনের গাজা সিটির খান ইউনুসের মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দিয়েছেন। একদিকে শত শত ড্রোন আর ক্ষেপণাস্ত্র ছুড়ে দিচ্ছে ইরান, অন্যদিকে সেগুলো ঠেকাতে গিয়ে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। প্রতিটি আঘাত প্রতিহত করতে গিয়ে তাদের অস্ত্র ভাণ্ডার যেন দ্রুত খালি হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের অব্যাহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় পশ্চিমা দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চরম চাপের মুখে পড়েছে। প্রতিটি হামলা ঠেকাতে একের পর এক দামি ক্ষেপণাস্ত্র ছুটতে হচ্ছে। আর সেই কারণেই এখন বড় প্রশ্ন উঠছে, এই প্রতিরক্ষা অস্ত্র কতদিন চলবে? এই সংকট সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাচ্ছে ইউরোপেরই শক্তিশালী দেশ ফ্রান্সে। দেশটির প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তারা সম্প্রতি জরুরি বৈঠকে বসেছেন, কারণ তাদের আকাশ প্রতিরক্ষা অস্ত্রের মজুদ দ্রুত কমে আসছে বলে আশঙ্কা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে বর্তমানে ফ্রান্সের যুদ্ধ বিমান রাফাল মোতায়েন রয়েছে। এই যুদ্ধ বিমানগুলো ব্যবহার করে ইরানের তথাকথিত কামিকাজে ড্রোন ভূপাতিত করা হচ্ছে। এই ড্রোনগুলো ধ্বংস করতে ব্যবহার করা হচ্ছে অত্যন্ত উন্নত ক্ষেপণাস্ত্র মিকা মিসাইল। কিন্তু এখানেই বড় সমস্যা, একটি মিকা ক্ষেপণাস্ত্রের দাম প্রায় 6 থেকে 7 লাখ ইউরো। অন্যদিকে ইরানের অনেক ড্রোনের দাম কয়েক হাজার ডলার মাত্র। অর্থাৎ যুদ্ধের এই সমীকরণে প্রতিটি প্রতিরক্ষা আঘাতেই বিপুল অর্থ ব্যয় হচ্ছে। ফলে ফ্রান্সের সামরিক বিশেষজ্ঞরা এখন বলছেন, এই ব্যয়বহুল প্রতিরক্ষা কৌশল দীর্ঘদিন চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়তে পারে, কারণ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো দ্রুত নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করে সরবরাহ দিতে পারছে না। এই সংকট শুধু ফ্রান্সেই সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি আরব দেশও একই সমস্যার মুখোমুখি। বিশেষ করে কাতার, আরব আমিরাত, সৌদি আরবে মোতায়েন করা মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা এখন প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে। এই দেশগুলোতে ব্যবহৃত হচ্ছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট, কিন্তু প্রতিটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে খরচ হচ্ছে 30 থেকে 60 লাখ ডলার। অর্থাৎ সস্তা ড্রোন ঠেকাতে কোটি কোটি ডলারের অস্ত্র ব্যবহার করতে হচ্ছে। যুদ্ধের এই অসম ব্যয়ের কারণে পশ্চিমা দেশগুলোর অস্ত্রাগারে দ্রুত টান পড়ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের কাছে এখনও অফুরন্ত অস্ত্র রয়েছে। তার ভাষায়, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র যে কোনো সময় প্রতিরক্ষা জোরদার করতে পারবে। কিন্তু সামরিক বিশ্লেষকদের মতে মাঠের বাস্তবতা এত সহজ নয়। বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাও বড় ধরনের চাপের মুখে পড়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য ব্যবহৃত ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ দ্রুত কমে আসছে বলে গুঞ্জন উঠেছে। যদিও ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে তা অস্বীকার করেছে। এই পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্র এখন নতুন কৌশল নিচ্ছে। বিশ্বের অন্য অঞ্চলে মোতায়েন করা কিছু প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যে সরিয়ে আনা হচ্ছে। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড। জানা গেছে, দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা এই ব্যবস্থার একটি বড় অংশ ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়েছে। এদিকে ইরান নিজস্ব শক্তির ওপর ভর করে আরও বড় দাবি করছে। তাদের বক্তব্য অনুযায়ী দেশের বিভিন্ন ভূগর্ভস্থ ঘাঁটি ও সুড়ঙ্গে বিপুল পরিমাণ ড্রোন ও ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে। এই অস্ত্র ভাণ্ডারের অনেকটাই এখনও ব্যবহার করা হয়নি বলে দাবি করেছে তেহরান। ফলে যুদ্ধ দীর্ঘ হলে পরিস্থিতি পশ্চিমা দেশগুলোর জন্য আরও কঠিন হয়ে উঠতে পারে। ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি KC-135 রিফুয়েলিং সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনার পর উদ্ধার কাজ শুরু করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এক বিবৃতিতে সেন্টকম এই কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, US সেন্ট্রাল কমান্ড একটি মার্কিন KC-135 রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার বিষয়ে অবগত।
অপারেশন এপিক ফিউরি চলাকালীন বন্ধুত্বপূর্ণ আকাশসীমায় এই ঘটনা ঘটে এবং বর্তমানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। এই ঘটনায় 2টি উড়োজাহাজ যুক্ত ছিল। এর মধ্যে একটি বিমান পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয় এবং দ্বিতীয়টি নিরাপদে অবতরণ করেছে। ইরান দাবি করেছে তারা ড্রোন ব্যবহার করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ গোয়েন্দা ও সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই হামলার লক্ষ্য ছিল তেল আবিবে অবস্থিত ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেতের সদর দপ্তর এবং 2টি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি। এই বিমান ঘাঁটির একটি হল ভূমধ্যসাগরের উপকূলের কাছে ইয়াভানার কাছে অবস্থিত পালমাহিম বিমান ঘাঁটি, অন্যটি দক্ষিণ ইসরায়েলের ওভদা বিমান ঘাঁটি। তবে ইরান এখনও তাদের এই হামলার কোনো প্রমাণ প্রকাশ করেনি। তেহরান বলছে এই ড্রোন হামলা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের অংশ হিসেবেই চালানো হয়েছে, অর্থাৎ সংঘাত এখন আর থামার কোনো লক্ষণ দেখাচ্ছে না। এই উত্তেজনার মধ্যেই আরেকটি ঘটনা সামনে এসেছে। লেবাননের শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলের রামলা শহরে অবস্থিত হোম ফ্রন্ট কমান্ড সদর দপ্তরে হামলা চালিয়েছে। এই ঘাঁটিটি রেকাফাম বেস নামেও পরিচিত। আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বেইত শেমেশের কাছে আইলা ভ্যালিতে থাকা একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে। ইসরায়েলি উদ্ধারকারী সংস্থার তথ্য অনুযায়ী একটি ক্ষেপণাস্ত্র রামলা শহরে আঘাত করে একটি ডে কেয়ার কেন্দ্রের ক্ষতি করেছে। এতে অন্তত 14 জন হালকা আহত হয়েছে। আরেকটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করে আইলা ভ্যালির স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র। এতে অবকাঠামোর বড় ধরনের ক্ষতি হয়েছে এবং আরও 2 জন আহত হয়েছে। তবে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় সারা দেশে মোট 179 জন আহত হয়েছে। তাদের বেশিরভাগের আঘাত গুরুতর নয়। এই নতুন আহতদের যোগ হয় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে 2745 জনে। এদিকে যুক্তরাষ্ট্রের জন্যও এই যুদ্ধের মূল্য দিন দিন বাড়ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কর্মকর্তারা কংগ্রেসে জানিয়েছেন ইরানের সঙ্গে যুদ্ধের প্রথম 6 দিনেই যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে অন্তত $11.3 বিলিয়ন। তবে কর্মকর্তারা বলেছেন এটি মোট ব্যয়ের সম্পূর্ণ হিসাব নয়। কংগ্রেস সদস্যরা যুদ্ধের খরচ ও পরিকল্পনা নিয়ে আরও স্বচ্ছতা দাবি করায় এই প্রাথমিক তথ্য দেওয়া হয়েছে। হোয়াইট হাউস শিগগিরই কংগ্রেসের কাছে অতিরিক্ত অর্থ বরাদ্দ চাইতে পারে। কিছু কর্মকর্তা মনে করছেন সেই অঙ্ক $50 বিলিয়ন পর্যন্ত হতে পারে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি তার প্রথম বক্তব্যে যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন মধ্যপ্রাচ্যের সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, অন্যথায় সেগুলো হামলার লক্ষ্যবস্তু হবে। টেলিভিশনে প্রচারিত বক্তব্যে তিনি বলেন ইরানের ওপর চাপ সৃষ্টি করতে চাইলে তার জবাব দেওয়া হবে এবং অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। মোস্তফা খামেনি আরও বলেন শত্রুদের ওপর চাপ বজায় রাখতে হরমুজ প্রণালী বন্ধই থাকবে। ইরানের এই সর্বোচ্চ নেতা দেশটির সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন আক্রমণের মুখে দেশকে অধীন বা বিভক্ত হতে দেয়নি সামরিক বাহিনী। তিনি বলেন আমাদের দেশ যখন চাপ ও হামলার মুখে তখন সাহসী যোদ্ধারা যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সেজন্য আমি তাদের ধন্যবাদ জানাই। রাত নামতে সাইরেন, বিস্ফোরণ আর আতঙ্কে কেঁপে উঠেছে ইসরায়েলের বড় শহরগুলো। ইরান জানিয়েছে তারা চালিয়েছে তাদের প্রতিশোধ অভিযানের নতুন ধাপ, একটানা ক্ষেপণাস্ত্র হামলার 33তম ঢেউ। ইরানের এই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ট্রু প্রমিস 4। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC জানিয়েছে গভীর রাত থেকে ভোর পর্যন্ত একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। লক্ষ্য ছিল ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনা। ইরানি গণমাধ্যমের দাবি শক্তিশালী কঠিন জ্বালানি চালিত খাইবার শেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বড় একটি বহর ছোড়া হয়। এসব ক্ষেপণাস্ত্র বহন করছিল প্রায় 1 টন ওজনের বিশাল ওয়ারহেড। ইরানের দাবি এই ক্ষেপণাস্ত্রগুলোর বেশ কয়েকটি সরাসরি আঘাত হানাচ্ছে ইসরায়েলের সবচেয়ে বড় শহর তেল আবিবে। তাদের ভাষ্য অনুযায়ী অন্তত 10টির বেশি ক্ষেপণাস্ত্র তেল আবিবের কেন্দ্রস্থলে আঘাত হানে। IRGC আরও বলেছে ইসরায়েলের বিভিন্ন উচ্চমূল্যের লক্ষ্যবস্তুতে তারা সঠিকভাবে আঘাত করতে সক্ষম হয়েছে। এমনকি একটি হামলায় অঞ্চলে থাকা মার্কিন নৌবাহিনীর 5ম বহরের একটি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরান। কিছু ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার ওয়ারহেডও ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে তেহরান। এই ধরনের অস্ত্রে আকাশে বিস্ফোরণের পর ছোট ছোট বহু বোমা ছড়িয়ে পড়ে। ইরানের দাবি অনুযায়ী কেন্দ্রীয় ইসরায়েলের অন্তত 6টি স্থানে এই ধরনের হামলা হয়েছে। তবে হামলায় হতাহতের ঘটনাও ঘটেছে। একটি ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ক্ষেপণাস্ত্র কেন্দ্রীয় ইসরায়েলে আঘাত হানলে 1 জন নিহত এবং 2 জন আহত হন। তেল আবিবের কাছাকাছি ইউদ হোলন ও বাত ইয়াম এলাকাতেও ক্ষেপণাস্ত্র পড়েছে। ইউদ এলাকার একটি নির্মাণ স্থলে হামলায় 1 জন শ্রমিক নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছে।
ইরান বলছে তাদের ক্ষেপণাস্ত্র হামলা ছিল অত্যন্ত নির্ভুল। আইআরজিসি এমন ছবিও প্রকাশ করেছে যেখানে দাবি করা হয়েছে যে তাদের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভেদ করে লক্ষ্যবস্তুতে পৌঁছেছে। তেহরানি নেতৃত্ব জানিয়েছে এই হামলা ছিল তাদের দেশের ওপর হওয়া হামলা এবং সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ। ইরানের কর্মকর্তারা এটিকে ন্যায্য আত্মরক্ষা বলে আখ্যা দিয়েছেন। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি ক্ষমতায় আসার পর এটি তার নেতৃত্বে প্রথম বড় ক্ষেপণাস্ত্র অভিযান বলে দাবি করা হচ্ছে। রাষ্ট্রীয় টেলিভিশন এই হামলাকে তার যুদ্ধকালীন নেতৃত্বের সূচনা মুহূর্ত হিসেবে তুলে ধরেছে। এদিকে সংখ্যা তারও জটিল করে তুলেছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরানপন্থী এই সংগঠনও ইসরায়েলের উপর বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হিজবুল্লাহর ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্রে অন্তত 16 জন আহত হয়েছে। ইসরায়েলি পুলিশ আরও জানিয়েছে আরেকটি হামলা মার্ট ইয়েহুদা এলাকায় আঘাত করে। এতে 2 জন আহত হওয়ার পাশাপাশি বিদ্যুৎ ও সড়ক নেটওয়ার্কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। হিজবুল্লাহর সামরিক শাখা দাবি করেছে তাদের লক্ষ্য ছিল রামলের রেহাভেন ঘাঁটিতে থাকা ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড সদর দপ্তর। এছাড়া তারা বেইত শেহ এলাকায় একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রেও হামলার কথা বলেছে। হিজবুল্লাহ জানিয়েছে এই হামলাগুলো আলী খামেনির মৃত্যুর প্রতিশোধের অংশ। তারা ইসরায়েলের ওপর রকেট ও ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে। বিস্ফোরণের শব্দে কাঁপছে শহর, আতঙ্কে দৌড়াচ্ছে মানুষ। আর ঠিক সেই সময়ে নতুন এক দৃশ্য দেখা গেল। ইরানের পাশে এসে দাঁড়ালো রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি মানবিক সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছেন। চলমান যুদ্ধের ভয়াবহ পরিস্থিতিতে ইরানকে সাহায্য করা প্রথম দেশ হিসেবে সামনে এলো রাশিয়া। ক্রেমলিনের নির্দেশে একটি বিশেষ রুশ পরিবহন বিমান 13 টন জরুরি চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ নিয়ে ইতিমধ্যে গন্তব্যে পৌঁছেছে। এই সহায়তার লক্ষ্য একটাই, যুদ্ধের মধ্যে সংকটে পড়া ইরানের হাসপাতালগুলোকে কিছুটা স্বস্তি দেয়া। কয়েক সপ্তাহ ধরে টানা বোমা হামলায় ইরানের অনেক শহরে হাসপাতালগুলো প্রায় ভেঙে পড়ার মতো অবস্থায় পৌঁছেছে। আহত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে, কিন্তু চিকিৎসা সরঞ্জাম কমে যাচ্ছে। সেই কঠিন সময়েই রাশিয়ার এই সহায়তা যেন জরুরি এক জীবনরেখা হয়ে উঠেছে। রুশ জরুরি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে তাদের একটি বিশেষ I-76 পরিবহন বিমান এই ত্রাণ বহন করে নিয়ে যায়। বিমানটি প্রথমে অবতরণ করে আজারবাইজানে। এরপর সেখান থেকে সড়ক পথে চিকিৎসা সরঞ্জামগুলো ইরানে পৌঁছে দেওয়া হয়। এইসব সরঞ্জাম গ্রহণ করে ইরানের ত্রাণ সংস্থা ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তেহরানের পক্ষ থেকে আসা বিশেষ অনুরোধের পরই এই সহায়তা পাঠানো হয়েছে। টানা বোমাবর্ষণে বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন, ফলে দেশের চিকিৎসা ব্যবস্থা তীব্র চাপের মুখে পড়েছে। এই সংঘাত শুরু হয়েছিল গত 28 ফেব্রুয়ারি। তারপর থেকেই পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। যুদ্ধের শুরুতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে খবর এসেছে। যুদ্ধের শুরুতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে খবর ছড়িয়ে পড়ে। তার মৃত্যুর পর ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। নতুন নেতৃত্বে উঠে আসে তার ছেলে মোস্তফা খামেনির নাম। এই ক্ষমতা পরিবর্তনের প্রক্রিয়াকে সমর্থন জানিয়েছে মস্কো। ফলে অনেক বিশ্লেষক বলছেন ইরান ও রাশিয়ার কৌশলগত সম্পর্ক এখন আরও শক্তিশালী হয়ে উঠছে। এদিকে যুদ্ধের প্রভাব পড়েছে সমুদ্রপথেও। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে আজারবাইজানের মধ্য দিয়ে যে স্থলপথ রয়েছে সেটি এখন ইরানের জন্য গুরুত্বপূর্ণ এক লাইফলাইন হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে আজারবাইজানের মধ্য দিয়ে যে স্থলপথ রয়েছে সেটি এখন ইরানের জন্য গুরুত্বপূর্ণ এক লাইফলাইন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যুদ্ধের উত্তাপ এখানেই থেমে নেই। এবার নতুন এক হুমকি শোনা গেল তেহরান থেকে। ইরান ঘোষণা দিয়েছে প্রয়োজনে তারা ইউক্রেনেও হামলা চালাতে পারে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় এই হুঁশিয়ারি দিয়েছেন। তার দাবি, ইসরায়েলকে ড্রোন ও বিমান প্রতিরক্ষা সরঞ্জাম দিয়ে সহায়তা করছে ইউক্রেন, আর এর মাধ্যমে কিয়েভ কার্যত ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে জড়িয়ে পড়েছে। আজিজি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছে, ইউক্রেন এখন সেই সংঘাতের একটি পক্ষ হয়ে দাঁড়িয়েছে। তাই আত্মরক্ষার অধিকার ব্যবহার করে ইরান ইউক্রেনের যে কোনো স্থানে আঘাত হানতে পারে। তিনি জাতিসংঘ সনদের 51 নম্বর অনুচ্ছেদের কথা উল্লেখ করেন, যেখানে আত্মরক্ষার অধিকার স্বীকৃত। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে সক্রিয় ভূমিকা দেখাচ্ছেন। তিনি বলেছেন, পারস্য উপসাগরে মার্কিন সম্পদ রক্ষায় সাহায্যের জন্য ওয়াশিংটন কিয়েভের কাছে সহায়তা চেয়েছে।
আগে ইরান অনেক সময় হামলার আগে সতর্কবার্তা দিত, কখনো শুধু প্রতীকী বা সম্মান রক্ষার জন্য ছোট হামলা চালাতো, কিন্তু এবার সেই ধারা বদলে গেছে। সম্প্রতি কাতারের আল উদেদ ঘাঁটির একটি অত্যাধুনিক আগাম সতর্কবার্তা রাডার ব্যবস্থায় বড় ধরনের ক্ষতি করেছে ইরান। এছাড়া কুয়েতের আরেফজান ঘাঁটি ও আলী আল সালেম বিমান ঘাঁটির যোগাযোগ ব্যবস্থাতেও হামলা হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ড্রোন হামলার ক্ষেত্রে। আগে ইরানের বেশিরভাগ ড্রোন আক্রমণ ইসরায়েলের দিকে যেত, কিন্তু এবার তারা কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক ও বাহরাইনে থাকা মার্কিন মিত্র ও সামরিক সম্পদের দিকে হাজার হাজার সস্তা ড্রোন ছুড়েছে। অল্প সময়েই এক জিনিস পরিষ্কার হয়ে উঠছে, ইরানের সামরিক বাহিনী খুব দ্রুত যুদ্ধের বাস্তবতা বুঝে কৌশল বদলে ফেলছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দাবি করছে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রই এগিয়ে আছে, কিন্তু মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ভেতরের অনেক কর্মকর্তা বলছেন ভিন্ন কথা। তাদের মতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার মুখে পড়ে ইরান পিছু হটেনি, বরং নতুন কৌশল নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরান খুব হিসাব করে লক্ষ্য ঠিক করছে। সামরিক বিশেষজ্ঞদের মতে তারা মূলত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থাকে টার্গেট করছে, কারণ এসব ব্যবস্থাই মার্কিন ঘাঁটি ও সেনাদের সুরক্ষা দেয়। এই কৌশলের একটি বড় উদাহরণ দেখা গেছে ইরাকে। সেখানে মার্কিন সেনারা অবস্থান করছিলেন এমন একটি বিলাসবহুল হোটেলে ড্রোন হামলা চালায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী। ইরাকের ইরবিল শহরের সেই হামলা শুধু ধ্বংসই করেনি, বরং একটি বার্তাও দিয়েছে। পেন্টাগন তার সেনাদের কোথায় রাখছে সেই তথ্য তেহরানের কাছে পৌঁছে যাচ্ছে। 3 জন মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরান হয়তো বুঝে গেছে যে সরাসরি শক্তির লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সমান হওয়া কঠিন, কিন্তু তারা মনে করছে এই বিশাল সামরিক চাপের মধ্যেও যদি টিকে থাকা যায়, সেটাই রাজনৈতিকভাবে বড় বিজয় হয়ে উঠবে। তাই এখন ইরান সরাসরি শক্তি দেখানোর বদলে প্রতিপক্ষের দুর্বল জায়গায় আঘাত করছে। বিশেষ করে সেই সব ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালানো হচ্ছে, যেগুলো এই অঞ্চলে মার্কিন সেনা ও সামরিক সম্পদ রক্ষায় ব্যবহার করা হয়। গত বছরের জুনে 12 দিনের সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ভাণ্ডারে বড় চাপ তৈরি হয়েছিল। একটি প্রতিবেদনে বলা হয়, সেই সময় যুক্তরাষ্ট্র তাদের মোট থার্ড ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের প্রায় 20 থেকে 50% ব্যবহার করে ফেলেছিল। যদি এবার যুক্তরাষ্ট্রের মজুদ কমে যায়, তাহলে ইরান হয়তো আরও উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। মার্কিন সামরিক নেতৃত্ব বিষয়টি স্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন বলেছেন, ইরান সত্যিই তাদের কৌশল বদলাচ্ছে, তবে নিরাপত্তার কারণে তিনি বিস্তারিত কিছু জানাননি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ স্বীকার করেছেন, ইরানের এমন তীব্র প্রতিক্রিয়া তারা আগে ভাবেনি। পেন্টাগনের ভেতরে উদ্বেগ রয়ে গেছে, কারণ তারা এখনও নিশ্চিত নয় ইরানের সব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র কোথায় আছে। অনেক বিশেষজ্ঞের আশঙ্কা, ইরান হয়তো তাদের সবচেয়ে উন্নত ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এখনও ব্যবহারই করেনি। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, যুদ্ধের শুরুতেই দেশের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার খবর ছড়ালেও ইরান ভেঙে পড়েনি।